15 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় 178 বিডিআর সদস্যের মুক্তি, কারাগারের ফটকে স্বজনের ভিড়, কুশীলবদের বিচারের দাবি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি। আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। সকলের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছে। জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, তদন্তের জন্য মানবাধিকার কমিশনকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। পরিবর্তনের কথা বললেও দ্রুত ক্ষমতা চায় দলগুলো, সংস্কার না করে নির্বাচনে গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। এবং শিল্পনগরী গাজীপুরে দিনে রাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী, জামিনে বেরিয়ে অপরাধে জড়াচ্ছে আসামিরা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। দীর্ঘ 15 বছর পর পিলখানায় হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হচ্ছেন 178 বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হচ্ছেন আসামিরা। সকাল থেকে কারাগারের মূল ফটকের সামনে ভিড় করেন স্বজনরা, প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় দ্রুত নির্দোষ বাকি বিডিআর সদস্যদের মুক্তি চান তারা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের দাবি জানান মুক্তিপ্রাপ্তরা। সকালে জামিননামা কারাগারে দাখিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে জামিনপ্রাপ্ত 178 জনের তালিকা প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। জামিন পেতে বারবার ভুক্তভোগী পরিবারগুলোকে নামতে হয়েছিল রাজপথে। গত 19 জানুয়ারি কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে জামিন ও শুনানিতে জামিন দেয়া হয় প্রায় 200 জনকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর থেকে বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক। যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক, তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে 18,519 জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছে। তো আমরা নিরপরাধ হওয়ার সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই, কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে বের হচ্ছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা। এই মুহূর্তে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী থেকে রায়হান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রায়হান, কাশিমপুর কারাগার থেকে কতজন মুক্তি পাচ্ছেন জানাবেন? এছাড়া মুক্তি পেয়ে কি বলছেন বিডিআর সদস্যরা? দীর্ঘ 16 বছর পরে কিন্তু যে পিলখানা হত্যাকাণ্ডের যে যে সকল বিডিআর সদস্য কারাগারে বন্দী ছিলেন, তাদের মধ্য থেকে আজকে কিন্তু গাজীপুরের যে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার রয়েছে, সেই কারাগার থেকে 126 জন মুক্তি পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল ঠিক 11:15টার দিকে কিন্তু কারাগার থেকে একে একে যারা বিডিআর সদস্য রয়েছিলেন কারাগারের ভিতরে, তারা বের হয়ে আসছেন। এবং সকাল থেকে এই যে আজকে বিডিআর সদস্য যাদেরকে যারা কারান্তরীণ ছিলেন, তাদেরকে মুক্তি লাভের এবং এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তাদের পরিবার এবং স্বজনরা কিন্তু এই কারাগারের সামনে অবস্থান নিচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে অনেককেই যে তারা ফুল হাতে ফুলের মালা নিয়ে তারা অপেক্ষা করছেন। এবং তারা এই যে গাজীপুরের যে কাশিমপুর কারাগারটি রয়েছে, সেই কারাগারের সামনে অবস্থান করছেন। এবং আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম। মূলত আমরা এমন একজন স্বজনকে পেয়েছি যিনি তার বাবাকে, যার বয়স যখন 1 বছর, তখন তার বাবা এই 16 বছর আগে এই বিডিআর বিদ্রোহের যে মামলায়, সেই মামলায় তারা কারাগারে বন্দী হন। এবং 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 এরপরে কিন্তু তিনি আমাদের কাছে যে অভিব্যক্তিটি জানাচ্ছিলেন, সেটি হচ্ছে মূলত তিনি বলছিলেন আমাদের কাছে যে 1 বছর বয়স যখন ছিল তার, ঠিক সেই সময় তিনি তার বাবা কিন্তু এই বিডিআর
মামলায় কিন্তু তিনি এই কারাগারের ভেতরে ছিলেন এবং এই ১৬ বছর কিন্তু তার যে পিতার যে ভালোবাসা সেটি থেকে কিন্তু তিনি বঞ্চিত ছিলেন এবং এই ১৬ বছর পরে তার বাবাকে তিনি কাছ থেকে দেখবেন এবং সেই প্রত্যাশায় কিন্তু তিনি কারাগারের এই সামনে এসে অবস্থান নিয়েছেন। তো এখন যদি জানাই যে কারাগারের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা স্বজন রয়েছে তাদের কিন্তু স্বজনদের কিন্তু ভিড় রয়েছে এবং একে একে যখন কারাগারের ভেতর থেকে একজন একজন করে বিডিআর সদস্য বের হয়ে আসছেন ঠিক তখন কিন্তু বাকি অন্য যে স্বজনরা রয়েছে তাদের চোখে মুখে কিন্তু আমরা আনন্দ ছাপ দিচ্ছি। তারা কিন্তু তাদের অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন তাদের স্বজনকে এই এখান থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা বেশ কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছেন যে বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিন্তু মূলত এই বিজিবি সদস্যদেরকে আ আ তারা যেই কারাগারের ভেতরে বন্দী রাখা হয়েছে তারা তাদের ন্যায্য বিচার পাননি বলে তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে এই ১৬ বছর পরে তাদের যে মুক্তির মাধ্যমে কিন্তু মূলত তারা এই ন্যায় বিচার পেতে চাচ্ছেন এবং তারা বলছেন যে বিগত দিনে তাদেরকে কারাগারে রাখার ফলে তাদের যে ক্ষতি হয়েছে অর্থাৎ আর্থিক ক্ষতি কিংবা তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো এবং পুনরায় নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে সকল বিডিআর সদস্যদের পরিবার চাকরি পেয়েছিল কিন্তু চাকরিতেও তারা যোগদান করতে পারেনি সেই বৈষম্য থেকেও তাদেরকে কিন্তু রেহাই দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই কারাগার গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের সামনে যে সকল বিডিআর সদস্য রয়েছেন মুক্তির অপেক্ষায় তাদের স্বজনদের কিন্তু আগ্রহ এবং অপেক্ষা কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সবশেষ তথ্য। গাজীপুরের কাশীপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা যারা পিলখানায় হত্যাকাণ্ডে এতদিন ১৬ বছর পর। এবং এই মুহূর্তে আমরা যেতে চাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে, সেখানে আছেন রাব্বি হোসেন যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন? নাফি, এখন পর্যন্ত মুক্তি কেউই পাননি। এখন আমরা অপেক্ষা করছি, এখানে যারা বিডিআর সদস্যর পরিবারগুলো রয়েছে তারাও অপেক্ষা করছে। এখানে 12টার নাগাদ তাদেরকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এখানে কারা ফটকের সামনে এখানে স্বজনরা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে এখন পর্যন্ত স্বজনদের ভিড় কিন্তু এখানে রয়েছে। এখানে কারা ফটকের সামনেই নিরাপত্তা ব্যবস্থা সেটা আসলে জোরদার করা হয়েছে। অর্থাৎ এখানে কারা পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন যে 12টার মধ্যেই আসলে 12টা নাগাদ তাদেরকে যে মুক্তি প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে, যার কারণে এখানে অধীর অপেক্ষা করছেন। কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ উষ্ণ অভ্যর্থনা নেওয়ার জন্য আসলে দাঁড়িয়ে আছেন। এখানে তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদেরকে আসলে মুক্তি দেওয়া হবে এবং তারা তাদের স্বজনদের সঙ্গে মিলিত হবেন। এই অপেক্ষাটাই কিন্তু তারা রয়েছেন, তারা করছেন। আমরা এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে অপেক্ষা সেই অপেক্ষা আসলে এখনো শেষ হচ্ছে না। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো। আপনার কে রয়েছে এখানে? আমার করছেন কার জন্য? আমার বড় ভাইয়ের জন্য। এই যে এতদিন না আমি গেছিলাম বাইরে সবকিছু বাইরে থেকে পরিবার কেমন আসলে কি অবস্থা রয়েছে কি বলতেন? আচ্ছা পরিবার আছে, এটা ওই যে আমার ভাবি, উনি এটা হলো বড় ভাইয়ের বউ। আছে একজন হাজবেন্ড কারাগারে থাকলে সে আর কতটা ভালো থাকতে পারে। বাইরেই থাকি। হ্যাঁ, কখন আসবে সে অপেক্ষাটাই করতেছি যে কখন আসবে। আমরা কথা বলছি, একজনের সঙ্গে কথা বলছি, তিনি অপেক্ষা করছেন যে তার ভাইয়ের জন্য যে কখন তার ভাই বের হবেন সে অপেক্ষায় রয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, আপনার জানতে চাই যে আসলে তার কে রয়েছে, আপনার কার জন্য অপেক্ষা করছেন এখানে? বোন জামাইয়ের জন্য। আচ্ছা, কি এবং আপনার বোন এসেছে? হ্যাঁ, এসেছে। এই যে বোন জামাইয়ের জন্য অপেক্ষা করছেন, এখনো তারা আসেননি, কেমন লাগছে অপেক্ষাটা আসলে? আর এতদিন যোগাযোগ হয়েছিল কিনা? পরিবারটা কেমন? পরিবার এক ছেলে এক মেয়ে আর দুলাভাই বোন। অপেক্ষা করছেন, এখন কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আমরা কথা বলছি আরেকজনের সঙ্গে, তিনি বলছেন যে তার বোন জামার জন্য তিনি অপেক্ষা করছেন, তার বোনের সঙ্গে এসেছেন। এই যে স্বজনদের দীর্ঘ অপেক্ষায় থাকা, 15 বছরেরও বেশি সময় ধরে তারা অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনদের, অর্থাৎ যে হত্যা মামলায়, বিডিআর হত্যাকাণ্ডের মামলায় তারা এতদিন ধরে খালাস পাওয়ার পরও তারা এখানে জামিন না পাওয়ার কারণে, শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলায় তাদের আসামি থাকার কারণেই তারা আসলে এতদিন ধরে কারাগার থেকে বের হতে পারেননি। সেই অপেক্ষার অধীর আগ্রহের অপেক্ষাটার অবসান কিছুক্ষণের মধ্যে আসলে ঘটতে চলেছে এবং তারা এখানে তাদের স্বজনদের নিয়ে একসঙ্গে বাড়ি গিয়ে আবার নতুন করে তাদের এই জীবন আর সংসার সাজানোর পরিকল্পনা
কল্পনা করছেন। অনেকের সঙ্গে আমরা এই কথা জানতে পেরেছি কথা বলে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইট লাইনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি সম্পর্কে বাংলাদেশকে জানানো হবে। এ সময় অভ্যুত্থানে সংগঠিত অপরাধ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বলেন, 6টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একটি অপরের পরিপূরক হবে। যথাযথ সংস্কার না করে যারাই ক্ষমতায় আসুক তারা সরকার হিসেবে দুর্বল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যিকার অর্থে সংস্কার না হলে পরবর্তীতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তারা। রাজনীতিবিদরা প্রকৃত ক্ষমতা হাতে নিতে চাইলে জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। যদিও ন্যূনতম সংস্কারের পরেই দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার প্রায় সবকটি দল। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রায় 5.5 মাস আর নির্বাচনী রোডম্যাপ ঘোষণার 1 মাস অতিবাহিত হচ্ছে। যদিও সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। দিন যতই যাচ্ছে সংস্কারের আলাপ ক্ষীণ হয়ে নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। 2 মাস আগে বা পরে 2025 সালের মধ্যেই নির্বাচন চাই অধিকাংশ রাজনৈতিক দল। অন্যথায় অনাস্থা, রাজনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই 5 আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয়। জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের বয়স 25 থেকে 21 করে দেওয়া হয়েছে। একটা দলকে তারা যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটিকে সুযোগ দিতে চায়, যারা নিরপেক্ষ, যাদের অবস্থান থাকা উচিত, তারাও যদি এইভাবে একটি দলকে সমর্থন করতে যায়, ভালো লক্ষণ বলে মনে হয় না, সময় ক্ষেপণ বলে মনে করি। এবং তাদের প্রধান কাজ যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেটি তাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। জামায়াতের পক্ষ থেকে বরাবরই সংস্কারকে গুরুত্ব দেয়া হলেও অবশেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 15, 16, 17 বছরে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে একটা নির্বাচন করলে সেই নির্বাচনটি কাঙ্ক্ষিত নির্বাচন নাও হতে পারে। তার আগে যে পরিমাণ অ্যামেন্ডমেন্ট দরকার, সেটি হওয়াটা আমরা জরুরি মনে করি। তবে আমরা এটা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট সকল ক্ষেত্রে সকল রিফর্মস করে তারপর একটা নির্বাচন কোনোভাবেই 2025-এর পার হওয়া উচিত হবে না। নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ নেই অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, জনগণের কাছে আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার বেশি দিন থাকলে আমাদের সমস্ত অর্জনগুলো বিপন্ন হয়ে যেতে পারে। মানুষের ভেতরে সন্দেহ, সরকারের কথায় বিশ্বাস করে না। 26 সালের মাঝামাঝি সময়ের ভেতরে করবে তারও নিশ্চয়তা তারা ফিল করে না। তবে মুখে সংস্কারের কথা বললেও রাজনৈতিক দলগুলো যে কোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আসতে চায়। জনগণের প্রত্যাশা পূরণ না করে ক্ষমতায় বসলে নতুন সরকার খুব দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক। জনগণের পক্ষ থেকে চিন্তা করা দরকার যে আমরা কি আগের অবস্থায় ফিরে যেতে চাই, না আগের খারাপগুলো যথাসম্ভব কমিয়ে ভালোগুলো একটু বাড়িয়ে সামনে যেতে চাই। এই বিবেচনা তো কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মধ্যেই খুঁজে পাওয়া যায় না। যারা এনজিও করেন, সিভিল সোসাইটি করেন, তাদের দিকে মানুষ কেন যাচ্ছে এই কারণে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বহুল প্রত্যাশিত নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করবে কতটা? ন্যূনতম সংস্কার আর যে কোনো মূল্যে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষার কাছে উপেক্ষিত থাকবে কি জনগণের মুক্তি?
মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সিরাজগঞ্জে বেলা গড়ালেও দেখা নেই সূর্যের। শীতের প্রকোপে বেড়েছে জনদুর্ভোগ। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, তাপমাত্রার তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে কিনা, আবহাওয়া অফিসই বা কি বলছে জানাবেন। মাঘের শীতে কিন্তু কাঁপছে উত্তরের জেলা সিরাজগঞ্জ। গতকাল থেকে কিন্তু সূর্যের দেখা নেই। আজ কিন্তু 12টা গড়িয়েছে, এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি, যে কারণে সিরাজগঞ্জের এই শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বেশি বৃদ্ধি পেয়েছে আমি যদি বলি যে ঘন কুয়াশার সাথে উত্তরের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা অনেক বেশি অনুভব হচ্ছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আজ সকালে কিন্তু সিরাজগঞ্জের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু 10.7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। তবে এই যে হিমেল হাওয়া, এর কারণে কিন্তু অনেক বেশি শীত অনুভব হচ্ছে। এতে করে যে এখানকার যে সিরাজগঞ্জের জনজীবন, এতে কিন্তু প্রভাব পড়ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছে, তাদের কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে। কারণ সকালে তাদেরকে দেরিতে বের হতে হচ্ছে, কারণ ঠান্ডার কারণে তাদের আসলে কর্মে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে তারা যেটি বলছেন যে আসলে তাদের কিন্তু কর্মঘণ্টা কমে এসেছে, পাশাপাশি শহরে ওরকম মানুষ না থাকার কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন আয় সেটির উপরও কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। তবে সব থেকে যে বেশি বিপাকে পড়েছে কিন্তু যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, এই ছিন্নমূল মানুষের আসলে শীত নিবারণের তেমন কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তাদেরকে বেশি কষ্ট তাদেরকে করতে হচ্ছে। এর পাশাপাশি এই যে মানুষ আসলে ঘরের বাইরে থাকছে, এই ঘন কুয়াশার এবং হিমেল হওয়ার কারণে কিন্তু অনেক শীতজনিত রোগেরও কিন্তু প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি যে প্রতিদিনই কিন্তু 20 থেকে 30 জন এই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং অনেকেই কিন্তু চিকিৎসাও নিচ্ছেন। তো শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু যে জনজীবনে আসলে প্রভাব পড়ছে, এই প্রভাবের ফলে মানুষ কিন্তু অনেক কষ্টে তাদের আসলে দিন পার করছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলতে পারে, যে কারণে শীতের তীব্রতা কিছুটা কমও অনুভব হতে পারে। তো নাফি, সিরাজগঞ্জ থেকে শীতের এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। আপাতত তীব্র শীতের আভাস নেই জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 25 থেকে 27 জানুয়ারি দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস, এটি বাঘাবাড়ি সিরাজগঞ্জে, এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এবং আজকে সারা দেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত আছে, এবং আমরা আশা করছি যে এটা আরও কিছুটা সময়, আরও 2-3 ঘন্টার মধ্যে কিছু কিছু এলাকায় সূর্যালোকের দেখা পাওয়া যেতে পারে। এবং আজকে যেরকম অবস্থা আছে, আমরা আশা করছি যে আগামীকালকেও সেরকম কন্ডিশন থাকতে পারে। শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। প্রায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী। এতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান পুলিশের। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, সাজা না হওয়া সহ বেশ কিছু কারণে আসামিরা জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছেন ছিনতাইয়ে। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে ইফতেখার রেহানের প্রতিবেদন। টঙ্গীর বিআরটি ফ্লাইওভার, দিনে দুপুরে অস্ত্রের মুখে এই তরুণকে জিম্মি করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এটা ছিল দিনের চিত্র, এখন জানবো এই ফ্লাইওভারের সন্ধ্যার চিত্র কেমন হয়। সন্ধ্যা হলে অন্ধকারে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয় বিআরটির এই ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে নেই কোনো সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে দূর দূরান্ত থেকে আগত যাত্রীরা বাস থেকে নামার পর আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেকেই। সড়কে পুলিশের উপস্থিতি কম থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। দিনের বেলায়ও চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প এলাকার সাধারণ মানুষ। যে আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু ছিনতাইকারী। ছিনতাইটা হয় গাড়িতে যখন নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নেয়,
যখন না দিবে তখন কুমানে কুবাস। একই অবস্থা টঙ্গীর স্টেশন রোডের। গেল 23 ডিসেম্বর ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে এই সড়কে ছিনতাইয়ের শিকার হন ইন্স্যুরেন্স কর্মকর্তা আমজাদ হোসেন। থানায় গিয়েও প্রতিকার পাননি। অভিযোগ করেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী। 20 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না, আমার কোনো এটার পদক্ষেপ নাই। টঙ্গী পূর্ব থানা আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ছিনতাইয়ের চিত্র তুলে ধরতে টঙ্গীর স্টেশন রোডে টিম এখন টিভি নজর পড়ে ওত পেতে থাকা দুজনের প্রতি। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাস যাত্রীদের টার্গেট করে চলে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নেওয়ার চেষ্টা। এদিকে ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে বেশিরভাগ ভুক্তভোগী আসেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 5 থেকে 6টি ছিনতাইয়ের শিকার রোগী আসে হাসপাতালে, যার অধিকাংশই মধ্যরাত ও ভোরে। 3টা থেকে শুরু হয় এবং ভোর 6টা পর্যন্ত, মানে শেষ রাতের দিকে রোগীগুলো আমরা দেখি। বেশিরভাগ রোগী সব ধারালো অস্ত্রের কোপ। অনুসন্ধানে দেখা যায় টঙ্গীর প্রায় 19টি বস্তি ঘিরে চলে মাদকের জমজমাট ব্যবসা। মাদক সেবীরা টাকা জোগাড় করতে জড়াচ্ছে ছিনতাইয়ে। পুলিশ বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে তো পুলিশও একটা জেলার সমান পুলিশও এখানে নাই, আর সব পুলিশ তো অপারেশনাল না। আমরা পুলিশের তরফ থেকে যেটা করার আমরা সেটা করছি। এটা প্রশমনের জন্য শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। আবার মামলা হলেও ছিনতাইকারী শনাক্ত না থাকায় এজাহার থাকে দুর্বল। এতে আদালত থেকে সহজে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। আর যাদেরকে অজ্ঞাত আসামি হিসাবে পরে চালান দেওয়া হয়, তাদের ঘটনার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে না। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। টঙ্গীর স্টেশন রোড, বিআরটি ফ্লাইওভার, টঙ্গী বাজার, ফায়ার সার্ভিস রোড ও হকের মোড় এলাকায় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী 20 ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। অসুস্থতার কারণে বেঞ্চের এক বিচারপতি উপস্থিত না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এটিএম আজহারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। যোগাযোগে গতি আনতে যমুনায় রেল সেতু নির্মাণ হলেও এর পুরো সুফল পেতে বেগ পেতে হবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জবাসীকে। নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী ডাবল লাইন নির্মাণ না হলে বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এই জেলার ব্যবসায়ীরা। এ পথে গতি আনতে দ্রুত ডাবল রেলপথ নির্মাণের দাবি স্থানীয়দের। পশ্চিমাঞ্চল রেল বলছে এই প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ও অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দ্বার। রায়হানুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। শূন্য বুকে দুটি বাঁকা রেখায় দেশের উত্তর ও দক্ষিণ কূলের বিচ্ছেদ কালিমা পুরোপুরি ঘুচে যাচ্ছে বহতা যমুনায়। ত্বরান্বিত হতে যাচ্ছে দুই প্রান্তের যোগাযোগ ও অর্থনীতির গতিপথ। যোগাযোগের সে নতুন দ্বার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে দৃশ্যমান দেশের বড় এই রেল সেতু। 3 বছরের বেশি সময়ে 16,781 কোটি টাকায় নির্মিত এই সেতু এখন উত্তরের 3.5 কোটিরও বেশি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বৃহৎ এ অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের 1700 কিলোমিটার পথ ছুটে 42টি আন্তনগর, 6টি আন্তদেশীয় ও 18টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না
সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এ পথের রেলে গতি বাড়ায় পণ্য পরিবহন সুযোগ বাড়বে। নতুন রেল ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ভারত থেকে যেসব পণ্য আমদানি রপ্তানি হবে সেটা একবারে ঢাকা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো, সেটা আমাদের বিরাট লাভবান হবে। সিরাজগঞ্জ থেকে আমরা উত্তর অঞ্চলের যে জেলা আছে সেগুলো প্রায় 120 কিলোমিটার ঘুরে যেতে হয়। টাইমের সাথে মানের একটা সম্পর্ক আছে, মোবিলিটির সম্পর্ক আছে। এইটা যদি আপনি ইকোনমিক বিষয় এটা যদি দেখেন তাহলে দেখবেন অবশ্যই উত্তরাঞ্চলের বা এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে উন্নতি হবে। রেল যোগাযোগের এই সুবিধায় সঠিক ব্যবহারে এখন থেকেই পরিকল্পনা আঁকছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা। আমাদের এখন যমুনা সেতু রেল চালু হয়ে গেলে এটার উপরে এখন আমাদেরকে জিএম মহোদয়ের সাথে বসতে হবে, যেহেতু এই অঞ্চলে যে আমাদের ট্রেনের যে বগিগুলান আছে সেই বগিগুলান কিভাবে দিবে, কিভাবে সুযোগ সুবিধা হবে, পাবো কিনা। রেলগাড়ির এই গতিময় সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বেড়েছে অনেক গুণ। এ যেমন পণ্যের পরিবহন হবে, এই অঞ্চলে বাড়বে শিল্পের বিনিয়োগ, একই সাথে রাজশাহী থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত চলবে কন্টেনার ট্রেন। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। তবে এর বাস্তবতা আসলে কি? যমুনা সেতু হওয়ার প্রেক্ষিতে আমাদের ট্রেন বাড়ানো খুব সম্ভব হবে না, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে 45 সাল পর্যন্ত। ওখানে ফেজ বাই ফেজ ইউনিক গেজে চলে যাওয়ার একটা প্রভিশন আছে। স্পেশালি যে দুইটা বন্দরের সাথে কানেকশন, অলরেডি আমরা মংলা বন্দরের সাথে এটা কানেকশন করে ফেলেছি। পোর্ট ফ্যাসিলিটিস পাওয়ার কারণে দুটো প্রজেক্টই আমাদের পাইপলাইনে আছে। সেই সাথে যমুনা রেল সেতু থেকে নাটোরের আব্দুলপুর জংশন পর্যন্ত প্রায় 91 কিলোমিটার পথ, যার মধ্যে মাত্র 20 কিলোমিটারে আছে ডাবল রেল। পাশাপাশি এ পথে 66টি ট্রেনে পাসিং করতে গতি হারায় ট্রেন, নষ্ট হয় সময়। তাতে বাণিজ্যিক সুবিধা খুব বেশি হবে না বলছে ব্যবসায়ীরা। সারা দেশের অন্তত বিভাগ ওয়াইজে যদি আমরা পৌঁছাইতে পারতাম সরাসরিভাবে, তাহলে আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা এই অঞ্চলে সেটা কিন্তু লাঘব হতো। জুট মিলের যে প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করি সেটা তো ধরেন মানে রাজশাহী থেকে একেবারে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। পোর্টে যেহেতু ধরেন আনলোড করে আবার দেখা গেল পোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ডবল যে ক্যারিং উঠায় এবং নামায় এটার একটা খরচ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই মানে পরিবহনের ক্ষেত্রে এটাতে কোনো একটা মানে খুব একটা আমাদের মানে লাভ হবে না। আর এক যুগ ধরে রাজশাহী আব্দুলপুর ডাবল রেল প্রকল্প এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে। তাতে আশাহত এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা। প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষও। এক যুগের উপরে আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। রাজশাহী থেকে আব্দুলপুর ফিজিবিলিটি চলতেছে, অলরেডি ডিজাইন ওদের কিছু রিপোর্ট সাবমিট করা হয়েছে। তো আমরা স্টেপ নিয়েছি যে প্রাথমিক যে ধাপ একটা কাজ শুরু করার বা ফান্ডিং সার্চ করার, সেই স্টেপটা আমরা নিয়েছি এবং কাজ চলমান আছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে যমুনা রেল সেতু পারাপারে গতি আসলেও দুর্বল রেলপথের কারণে এখনই সে সুবিধা পাবে না রাজশাহী অঞ্চল। উত্তরের ভূগোলে পকেটে থাকা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জন্য যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবা পেতে প্রয়োজন আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল রেলের। তবে সে প্রকল্প কবে নাগাদ বাস্তবায়ন হবে তা যেমন নিশ্চিত নয়, ঠিক সেটি নিশ্চিত না হলেও যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবাও অনিশ্চিত প্রায় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দাদের জন্য। তাই পূর্ণ সেবার অপেক্ষায় এখনও এই দুই অঞ্চলের মানুষেরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এবার আন্তর্জাতিক। হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে গাজায় সংঘাত বন্ধ হলেও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। টানা তৃতীয় দিনের মতো পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়েছে তারা। নিহত হয়েছেন 10 ফিলিস্তিনি, আহত প্রায় অর্ধশত। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এ পর্যন্ত 870 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
যাদের মধ্যে 177 জনই শিশু। এমন পরিস্থিতিতে মধ্যেই প্রায় 808টি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে গাজায়। এদিকে গাজা থেকে প্রায় 5000 ফিলিস্তিনিকে মিশর সীমান্ত দিয়ে চলে যেতে বলেছে তেল আবিব। এমনকি আহত হামাস সদস্যরাও গাজা ছাড়তে পারে বলে জানিয়েছে তারা। এদিকে দীর্ঘ 15 মাস পর রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি অসহায় গাজাবাসী। ধ্বংসস্তূপে রূপ নেয়া বসতভিটায় ফিরে সন্ধান করছেন প্রিয়জনের দেহাবশেষ। যুক্তরাষ্ট্রের স্মরণকালের ভয়াবহ শীতকালীন তুষার ঝড়ে প্রাণহানি বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও টেক্সাস উপকূলে প্রায় 1500 মাইল বিস্তীর্ণ এলাকা। ফ্লোরিডা ও আলাবামার বিভিন্ন অঞ্চলে রেকর্ড 7.5 ইঞ্চি ছাড়িয়ে গেছে তুষারের স্তূপ। সাদা বরফে ঢাকা পড়েছে বাড়িঘর ও রাস্তাঘাট। অতিরিক্ত তুষারের কারণে মঙ্গলবার টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা, লুইসিয়ানা ও মিসিসিপিতে বন্ধ থাকে বিমান চলাচল। সপ্তাহ জুড়ে জমে থাকা বরফের আস্তরণে বিঘ্নিত হয় এসব অঙ্গরাজ্যের সড়ক পথে চলাচল। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 15 বছর পর পিলখানার বিস্ফোরক মামলায় 178 বিডিআর সদস্যের মুক্তি। কারাগারের ফটকে স্বজনের ভিড়, কুশীলবদের বিচার দাবি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি। আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে তদন্তের জন্য মানবাধিকার কমিশনকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। পরিবর্তনের কথা বললেও দ্রুত ক্ষমতা চায় দলগুলো। সংস্কার না করে নির্বাচনে গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। এবং শিল্পনগরী গাজীপুরে দিনে রাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী, জামিনে বেরিয়ে অপরাধে জড়াচ্ছে আসামিরা। শেষ করছে এখন ঢাকা এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।